জুলাই যেন হারিয়ে না যায় এই কথা ধারণ করাই জুলাই গণঅভ্যুত্থান দিবসের সংকল্প হোক বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান দিবসে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যে বর্তমান সংসদকে জুলাইয়ের ভুক্তভোগীদের প্রতি সুবিচার করার আহ্বান জানান তিনি। বলেন, এই সংসদ সুষ্ঠু নির্বাচনের ফসল। অনেক আশা নিয়ে মানুষ এই সংসদের দিকে তাকিয়ে আছে। সাধারণ মানুষ যেন নিরাশ না হয় সেজন্য সবার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছেন। এটি এক গৌরবময় কাহিনী, যা নিয়ে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে। আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, জুলাইকে যেন ধারণ করতে পারি। আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি। এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পূর্বসূরিদের সাহসিকতা আর বিতাড়িত ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের প্ল্যাটফর্ম। বুধবার জাতীয় জাদুঘর উদ্বোধন করে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 আগস্টকে দেশের গণতন্ত্রের ইতিহাসে যুগান্তকারী মাইল ফলক আখ্যা দিয়ে তিনি জানান, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে তার সরকার। অহেতুক ইস্যুতে দেশ অস্থিতিশীল করে স্বৈরাচার ফেরার সুযোগ না দেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সানজিল অন্তর্কের সাথে নিয়ে আর জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। নানা জল্পনার পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি সংরক্ষণ ও সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে চেপে বসা স্বৈরাচার বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেরেবাংলা নগরের এই বাসভবন প্রাঙ্গণে বুধবার সকালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন 24-এর গণ আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, জুলাই যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঘুরে দেখেন গণঅভ্যুত্থানের বীরত্ব গাথা ও আত্মত্যাগের নানা স্মৃতিচিহ্ন। নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বললেন, এই জাদুঘর হবে ভবিষ্যৎ প্রজন্মের সামনে পূর্বসূরিদের সাহসী ইতিহাস, ফ্যাসিবাদের মুখোশ উন্মোচনের জাতীয় প্ল্যাটফর্ম। এই দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অবশ্যই আরেকটি যুগান্তকারী মাইল ফলক। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জুলাই সহ দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আত্মদানকারী সাহসী বীর সন্তানদের। আশ্বাস দিলেন ন্যায় বিচার ও পুনর্বাসনের। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে স্বৈরাচারকে ফেরার সুযোগ করে দিচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে তারেক রহমান জানান, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে সরকার। দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বাংলাদেশ কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না এমন অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী শাসনের অবসান এবং একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় 2024-এর গণঅভ্যুত্থানে শাসকের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এদেশের ছাত্র জনতা। প্রাণ দিয়েছিল প্রায় 1400 মানুষ।
জুলাইয়ের সেই দগদগে ক্ষত আর রক্তাক্ত স্মৃতি বুকে নিয়ে আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। কিন্তু যে স্বপ্নের জন্য এত প্রাণের বিসর্জন, সেই স্বপ্নের বাংলাদেশ কতটা গড়ে উঠেছে তার উত্তর দেবে সময়। তবে এই জাদুঘর বারবার মনে করিয়ে দেবে এই পরিবর্তনের পেছনে আছে রক্ত, অশ্রু আর অগণিত মানুষের আত্মত্যাগ। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। কথায় আছে, অপরাধী যত বড়ই ধুরন্ধর হোক না কেন, অপরাধের কোনো না কোনো সূত্র রেখেই যায়। ঢাকার দক্ষিণখানে ঠিক এমন ঘটনাই ঘটেছে। দন্ত চিকিৎসক স্ত্রীকে হত্যার পর জানালার গ্রিল কেটে ডাকাতের নাটক সাজান স্বামী সোহেল রানা, কিন্তু শেষ রক্ষা হয়নি। জানালার কাছে পাওয়া জুতার ছাপের সূত্র ধরেই গ্রেপ্তার হয়েছেন তিনি। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। গত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণখানের একটি বাসা থেকে সারা রোকসানা পিনু নামের এই দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, বাসার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে তাকে হত্যা করে ঘরের মালামাল লুটে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সিআইডি সদস্যরা। শুরু হয় তদন্ত। এক পর্যায়ে গ্রিল কাটা জানালার ভেতরের বারান্দায় একটি জুতার ছাপ পায় সিআইডি। পরে বাসা থেকে উদ্ধার করা একজোড়া জুতার সাথে সেই ছাপের মিল পাওয়া যায়। তদন্ত সংশ্লিষ্টরা জানায়, জুতাটি ছিল নিহতের স্বামী সোহেল রানার। নিজের স্ত্রীকে হত্যা করে অন্যের উপর দায় চাপাতে এভাবে জানালার গ্রিল কেটে ফেলেছিলেন স্বামী, আর নাটক সাজানোর চেষ্টা করেছিলেন গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে তার স্ত্রীকে হত্যা করে লুটে নিয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এত কিছুর পরেও শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছেন পুলিশের জালে। এই হত্যার ঘটনায় নিহতের বোন সারা সুলতানা পলি বাদী হয়ে রাজধানীর দক্ষিণখান থানায় মামলা দায়ের করেছেন, যাতে গ্রেপ্তার দেখানো হয়েছে পিনুর স্বামী সোহেল রানাকে। পিনুর বোনের দাবি, সোহেল রানা দীর্ঘদিন ধরে পরকীয়ায় আসক্ত। এসব নিয়ে প্রায়ই পিনুকে মারধর করতেন তিনি। প্রত্যেকটা ভাড়াটিয়া চলে গেছে তার যন্ত্রণায়, ভাড়াটিয়ার ওয়াইফের সাথে। এপ্রিলে আমার বোন একবার এমন আহত করছে মাইরা ওকে, তখন সে এই যে দক্ষিণ থানার মধ্যে তার জিডি করছে। তো একজনকে হত্যা করলে তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডটাই আমি দেখতে চাই। পিনু হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী গ্রেপ্তার হওয়ার পর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে আখ্যা দিয়েছেন। একটা স্ত্রী স্বামীর কাছে নিরাপত্তা, স্বামীর কাছে যদি নিরাপত্তাই না থাকে, তাহলে নারীরা কার কাছে নিরাপত্তা থাকবে? শুনি তো ডরাইতেছি যে স্বামী যদি মারা মানুষের মা বাপ ফালাই স্বামীর কাছে আছে, সেই স্বামী যদি মারা যাইব কোথায়? এখন আমি শুনছি, শুনি আমি তো শরীর কাঁপতেছে আমার কথা শুনি, বুঝছেন? এগুলি কি আমাদের এলাকার মাঝে কেমন এই ঘটনা হলে আমি তো আশ্চর্য লাগে। পুলিশ বলছে, শুরু থেকেই পিনুর স্বামীর কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেছে। তাছাড়া গ্রিল কাটা জানালার কাছে শুধু তারই জুতার ছাপ মিলেছে। এসব বিষয়ে পিনুর স্বামী সোহেল রানাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিতরে যখন আমরা চেষ্টা করছিলাম, তখন ভিতরে একটা আপনার জুতার ছাপ পাওয়া যায়। এই জুতার ছাপটা আপনার করতে করতে আমরা ট্রেস করি, যে ওনাকে জিজ্ঞেস করি যে এই জুতার ছাপটা তো আমার পাশে একটা জুতা ছিল, এক জোড়া জুতা, বলে এই জুতা কার? তো আমাদের জুতা ছিল, তো ওনার সাথে মিলে যায় আর কি জুতার বিষয়টা। একটাই মাত্র জুতার ছাপ। যদি এখানে কয়েকজন আসতো বা তাদের কয়েকটা ছাপ পাওয়া যেত, তাহলে ভিতর জিনিসটা একটু কোশ্চেন, এটা এরাইজ আমাদের কাছে কোশ্চেন হয়ে দাঁড়াইছে যে বিষয়টা, যে জুতার ছাপটা বাইরে কেন, ভিতরে কেন, বাইরে কেন জুতার ছাপ নাই? তার জুতার ছাপটা তো ওনার হাজব্যান্ডেরই। ওনার বক্তব্য আমরা রেকর্ড আছে, ওনার বক্তব্য যেগুলি বলছে এগুলি আমরা মিলানোর চেষ্টা করছি, কিন্তু বক্তব্যের মধ্যে অমিল পাওয়ার যার কারণেই ওনাকে আপনার গ্রেপ্তার করা হয়েছে আর কি। প্যাকেটগুলো সব পাওয়া যাচ্ছে এখনো আমরা। সোহেল রানা উত্তরার একটি ডেভেলপার প্রতিষ্ঠানে চাকরি করেন। সবার দাবি, হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। মাগুরা শহরে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির গেটে পেট্রোল বোমা ছোড়ে তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা বাড়ির গেটে পেট্রোল বোমা মারার পর জানালায় ইট পাটকেল ছোড়ে। এতে জানালার কাচ ভেঙে যায় এবং বাড়ির গেটে কিছু অংশে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। 2024 সালের 5 আগস্টের পর থেকে সাকিব আল হাসানের এই বাড়িটি ফাঁকা এবং তালাবদ্ধ রয়েছে। ভারী বৃষ্টিতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার পানি। বুধবার সকালে বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যা 6টায় তা বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
এদিকে নদীর পানি বৃদ্ধিতে আবারও বিপাকে পড়েছেন তিস্তা পাড়ের হাজারো মানুষ। তিস্তা মহাপরিকল্পনার আগেই ভাঙন থেকে সুরক্ষা চান নদীর ডান তীরের বাসিন্দারা। বিজয় কাজলের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার সকালে বিপদসীমা ছাড়াই তিস্তা নদীর পানি। এদিন সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত নীলফামারীর ডালিয়া পয়েন্টের নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এরপর সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 9 ঘন্টায় নদীর পানি কমে বিপদসীমার নিচে নামে। এতে কিছুটা স্বস্তি ফেরে নদীর তীরবর্তী মানুষের মাঝে। এদিকে নদীর পানি বিপদসীমার নিচে নামলেও ভোগান্তি কমেনি নিম্নাঞ্চলের মানুষের। রাস্তায় মনে হয় এগারো পানি ছিল, আজকে একটু কমছে। পানি বাড়লে আমাদের নানা ধরনের সমস্যা হয়, ঘর বাড়ি, আবার গরু ছাগল না আমার খাদ্য সমস্যা হয়। পানি বাড়লে আমাদের বাড়িতে আসে, আমরা ঘুমাইতে পারি না, আমরা খুব কষ্টে থাকি, রান্না বান্না করতে পারি না। পলি করতে করতে উঁচু হয়ে গেছে, এটা খনন না করলে জরুরি ভিত্তিতে খনন করার দরকার, নাইলে এই যে হাজার হাজার মানুষের অবস্থা খুবই খারাপ। তিস্তার উপচে পড়া পানিতে তলিয়ে গেছে স্কুলের রাস্তা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়ালেখায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। পানিবন্দী জীবনে রান্নাবান্না থেকে শুরু করে ভোগান্তি হচ্ছে গবাদি পশু পালনেও। বন্যার কারণে আজকে আমরা স্কুল যেতে পারি নাই, আবার স্কুলে যেতে গেলে পেন ভিজে যায়, আবার হঠাৎ করে বই পড়ে যায়। বন্যা আসলে আমার বিদ্যালয়টি চারপাশে প্লাবিত হয়ে যায়। এখানে বিদ্যালয়ে আসতে স্কুলগামী ছাত্রছাত্রীরা আসতে পারে না। প্রতি বছরের এই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে তিস্তার বন্যা ও ভাঙন রক্ষা বাঁধ নির্মাণের দাবি তিস্তা বাঁচাও আন্দোলন কমিটির সদস্যদের। সরকারের কাছে আমাদের চাওয়া যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের এই পুরো অঞ্চলটাই এই পানি মুক্ত একটা পরিবেশ পাবে, আমাদের এই শিক্ষার যে পরিবেশটা আবার ফিরে আসবে, এলাকার মানুষের দুর্ভোগ দূর হবে এবং বাচ্চা কাচ্চারা আসে সুন্দর করে এখানে পড়াশোনা করতে পারবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢল না এলে পানি বৃদ্ধির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। যদি কোনো জায়গায় ভাঙন পরিলক্ষিত হয় তৎক্ষণাৎ যদি জানতে পারি তো তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নেব। পানি বাড়ার আর কোনো সম্ভাবনা নেই, পানি আশা করা যায় কমে যাবে ধীরে ধীরে। গেল ২৪ ঘন্টায় তিস্তা অববাহিকায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। আল ইমরান, ৭১। আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ তিথি। জীবনভর মৃত্যুকে নিত্যধারা প্রাণের মতোই সত্য জেনেছেন তিনি। মৃত্যু যেন তার কাছে অসীমের পানে ধাওয়া, সেথায় নেই কোনো বিচ্ছেদ। প্রয়াণ দিবসে তার মৃত্যু ভাবনার কথা জানাচ্ছেন পার্থ সঞ্জয়। জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার। মৃত্যুময় পৃথিবীতে ম্রিয়মান বিষাদের বিপরীতে নিত্যধারা প্রাণের মতোই সত্য জেনেছেন মৃত্যুকে। জীবন ১৩ বছর বয়সে মায়ের মৃত্যু, ২৪ বছর বয়সে কাদম্বরী দেবীর মৃত্যু, আরও পরে স্ত্রীর কিংবা সন্তানের অকাল প্রয়াণ। রবীন্দ্রনাথের জীবনে অশ্রুর দীর্ঘ মালার মতো গেঁথে গিয়েছিল মৃত্যু। এতগুলো মৃত্যু তার জীবনে এসেছে এবং মৃত্যুকে তিনি আসলে জীবনের আরেকটি রূপে অনুধাবন করেছেন, যে জীবন এবং মৃত্যু, আবার জীবন মৃত্যু একটা যেন অনন্ত ধারা। মরণরে তুহু মম শ্যাম সমান। শ্যাম অর্থাৎ তার প্রিয়তমের মতো তাকে আলিঙ্গন করবেন অথবা তাকে জড়িয়ে ধরতে পারেন, এরকম শ্যামের মতো মৃত্যুকে ভাবতে পেরেছেন কজন কবি। তার হাত ধরে এগিয়ে যেতে চাইছেন। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। মৃত্যুশোকে অকপট বলেছেন, আমি নির্লিপ্ত হইয়া দাঁড়াইয়া মরণের বৃহৎ পটভূমির উপর সংসারের ছবিটা দেখিলাম এবং জানিলাম তাহা বড় মনোহর। জীবনকে তো উপভোগ করলেনই, মরণেরও জীবনের আরেকটা রূপ হিসেবে দেখছেন। ফলে এইভাবে রবীন্দ্রনাথকে একটা জীবনটা একটা অনন্ত আনন্দ ধারায় তার কাছে ধরা দিয়েছে। নিজে যখন মৃত্যুর মুখোমুখি সেই ২২শে শ্রাবণ ১৩৪৮ বাংলার দ্বীপ্রহর, শ্রাবণের আকাশে সেদিন মেঘ ছিল না, বরং মধ্য গগনে সূর্য যখন কিরণ ছড়াচ্ছিল, ব্রাহ্মমন্ত্র শুনতে শুনতেই ঘুমের দেশে অস্ত গেলেন ভরা জীবনের রবি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।
দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।